ডাইং কাইনেটিক্স আমরা পড়ছিলাম, কয়েকটা টপিকস পড়ছিলাম। একটা হচ্ছে তোমার ইন্ট্রোডাকশন মধ্যে আমরা বলছিলাম যে ডাইং করতে হলে তার বেসিক কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয়, অথবা অ্যাসপেক্ট কোয়ালিটি মেনটেন করতে হয়, অথবা পারফর্ম করতে হয়। সেগুলো হচ্ছে কোয়ালিটেটিভ অ্যাসপেক্টগুলো। সেগুলি বলা হয়েছিল যে the state of dyes in the dye bath and after dyeing into the fiber. ফাইবারের মধ্যে তার অবস্থানটা কেমন এবং ডাই সলিউশনের মধ্যে অবস্থান কেমন। আমরা এরকম একটা ডাই বাথ এবং সেখানে একটা টেক্সটাইল ফাইবার দিয়েছিলাম। আর এই ডাই মলিকিউলগুলো সলিউশনের মধ্যে, এটা হচ্ছে ডাই বাথ, আর এগুলোকে বলছিলাম আমরা কি ডাই মলিকিউল। এই ডাই মলিকিউলগুলো ফাইবারের মধ্যে যাওয়ার আগে সলিউশনের মধ্যে, দ্রবণের মধ্যে তার অবস্থান কেমন ছিল, আর ফাইবারের ভিতরে যাওয়ার পরে তার অবস্থান কেমন, সেটা কি বন্ড কেমিক্যাল বন্ড গঠন করছে নাকি কোন ফর্মে আছে, এবং সলিউশনের মধ্যে তার অবস্থানটা কেমন, সেটা কি সাসপেনশন স্টেজে আছে অথবা আয়োনাইজ হয়ে সলিউবল ফর্মে আছে নাকি তোমার কলোয়েডাল ফর্ম করে আছে। এই যে অবস্থানগুলো, সেটা হচ্ছে প্রথম কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট। এরপর আমরা বলছিলাম রেট অফ ডাইং। এই ডাই মলিকিউলগুলো এই যে সলিউশন থেকে ডাইভার থেকে তোমার হচ্ছে ফাইবারের ভিতরে ট্রান্সফার হওয়ার একটা রেট আছে, সময়ের সাথে তার স্পিড আছে, কাইনেটিক আছে। তো এই বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট একটা বিষয়। তারপর হচ্ছে দ্য নেচার অফ দ্য ইন্টারঅ্যাকশন বিটুইন ডাই এন্ড ফাইবার মলিকিউলস। এই যে ডাই সব ধরনের কালার দিয়ে, ডাইস দিয়ে আমরা সব ফ্যাব্রিক ডাই করতে পারি না। এক একটা ফ্যাব্রিক ডাই করার জন্য এক এক ধরনের কালার অথবা ডাইস আমরা চুজ করি। কারণটা হচ্ছে এখানে বেশ কিছু তোমার রিজন আছে। একটা রিজন হচ্ছে তোমার অ্যাফিনিটি, অ্যাট্রাকশন। এটা যদি ইনহেরেন্ট অ্যাফিনিটি, অ্যাট্রাকশন না থাকে তাহলে আমরা খুব সহজে ডাই করতে পারি। ডাই এবং ফাইবার অথবা ডাই এবং ফ্যাব্রিকের মাঝখানে, টেক্সটাইল ম্যাটেরিয়ালের মাঝখানে এই ধরনের ইন্টারাকশন থাকতে হবে, এবং এটার উপর ডিপেন্ড করে ফাইবারের সাথে ডাইস মলিকিউলের যত অ্যাট্রাকশন বেশি হবে, ডাইটা মাস ট্রান্সফার অথবা মানে ডাইবার থেকে ডাই মলিকিউল ফাইবারের মধ্যে বেশি পরিমাণ ট্রান্সফার হওয়ার টেন্ডেন্সি বাড়বে অথবা পসিবিলিটি বাড়বে। দ্য নেচার অফ দ্য ইন্টারাকশন বিটুইন ডাই এন্ড ফাইবার মলিকিউল কোয়েশ্চেন দ্য অরিজিন অফ সাবস্ট্যান্টিভিটি। এগুলো আমরা বলছিলাম, সাবস্ট্যান্টিভিটি অথবা অ্যাফিনিটি, অ্যাট্রাকশন। তারপরে ট্রিটমেন্ট অফ ডাইং অ্যাসিড থার্মোডাইনামিক্স। এই যে পুরো ডাই প্রসেসটাকে আমরা বলছিলাম কি টেম্পারেচার, তাপের সাহায্যে করা হয়। এবং এই যখন হচ্ছে হিট অথবা টেম্পারেচার কীভাবে জাস্ট হচ্ছে ডাইংটাকে এক্সেলারেট করে, আমরা লাস্ট দুইটা ক্লাসে দেখেছিলাম যে জাস্ট হচ্ছে সেখানে তোমার এনার্জি মোশন অথবা কাইনেটিক্স, সেটা হচ্ছে ইমপ্রুভ করতেছে এই টেম্পারেচার মাধ্যমে। পাশাপাশি হচ্ছে দুইটা গ্যাস মলিকিউলগুলো জাস্ট স্ট্যাকিং না হওয়া অথবা হচ্ছে তোমার ওভারল্যাপ না হওয়া, এবং একটা ডাইমলিকুল থেকে আরেকটা ডাইমলিকুলের ডিস্টেন্স মেনটেন করা, এগুলো হচ্ছে তোমার এখানে এই ধরনের ফোর্স অথবা এনার্জি ক্রিয়েট করতেছে এই থার্মোডাইনামিক টেম্পারেচার মাধ্যমে। আরেকটা বিষয় আছে তোমার হচ্ছে ইকুইলিব্রিয়াম, সেটা নিয়েও আমরা কথা বলেছিলাম যে এরকম ডাই মলিকিউলগুলো তোমার হচ্ছে ফাইবারের মধ্যে যখন পেনিট্রেট হবে এবং ডিফিউশন হয়ে যাবে পুরো ফাইবারের মধ্যে, তখন ডাই মলিকিউলগুলো আসলে ফাইবার আর নতুন করে ডাই মলিকিউল ভিতরে নিয়ে যাবে, জায়গাটা থাকবে, এবং ভিতর থেকে পুরো ডাই মলিকিউলগুলো বাইরে আসবে। একটা সার্টেন টেম্পারেচার এবং প্রেশার, ইনফিনিট টাইম টেম্পারেচার প্রেশার, সার্টেন টেম্পারেচার টাইম প্রেশার। তো সেক্ষেত্রে তোমার এই স্ট্রেসটাকে আমরা ইকুইলিব্রিয়াম বলেছি। আর ওভারঅল বিষয়টা হচ্ছে ফাইবারের স্ট্রাকচার এর উপরও ডাই ডিপেন্ড করে। আচ্ছা, কাইনেটিকটাও আমরা বলছিলাম, দ্য রেট অফ ট্রান্সফার অফ ডাইস মলিকিউল।
রেট অফ ট্রান্সফার অফ ডাইস মলিকুল ফ্রম দ্য ডাইভার অথবা সলিউশন তারপরে ইনটু দ্য টেক্সটাইল ম্যাটেরিয়াল অফ ফাইবার ইজ কল্ড ডাইন কাইনেটিক। যদি এরকম হয় একটা ডাই মলিকুল এই ফাইবারের ভিতরে এই সলিউশন থেকে যাইতে যদি তোমার 1 ন্যানোসেকেন্ড লাগে আর সেটা কি তাহলে এখানে টাইম আছে না এবং এখানে একটা পাথ আছে না, ডিসটেন্স আছে না, তাহলে কি এটা কি গতি অথবা গতিবিদ্যার ইয়েতে আমরা ফর্মুলাতে বলতে পারি না সে 1 ন্যানোসেকেন্ডে 1 ন্যানোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করে ফাইবার। আর যদি কোনো একটা ডায়াগোনাল এমন হয় যে 1 ন্যানোসেকেন্ডে 5 ন্যানোমিটার পর্যন্ত যে ফাইবারের মধ্যে তাহলে হচ্ছে কত দ্রুত গতিতে ডায়াগোনালগুলো ট্রান্সফার হচ্ছে সলিউশন অথবা দ্রবণ থেকে ফাইবারের ভিতরে অথবা টেক্সটাইল ম্যাটেরিয়ালের ভিতরে, এগুলো আমরা বলেছিলাম। তারপর ডাইনিট্রিক থেকে এখনই বললাম কিন্তু আগে। এরপর আমরা এটা করেছিলাম এক্সজস্ট, তাই না? যখন হচ্ছে তিনটা প্রসেস অ্যাবজর্পশন ডিজর্পশন, এটা তোমরা পার্ট 2 তে পড়েছো। তিনটা প্রসেস কমপ্লিট হয়ে যায় তখন সেটাকে আমরা বলি এক্সজস্ট। তার মানে যখন ডাইমলিকুলগুলো সরাসরি ফাইবারের মধ্যে ঢোকে, সরাসরি ঢোকে না, যখনই হচ্ছে ফাইবারটা তুমি দিবা সলিউশনে ডাইমলিকুলগুলো আগে সারফেসে জমা হতে থাকে। এরপর সেখানে অ্যাফিনিটি সাবস্ট্রাকটিভিটি এর কারণে কি হয় ফাইবারের ভিতরে পেনিট্রেট হয়। পাশাপাশি কিছু এক্সটার্নাল ফোর্সও এখানে অ্যাপ্লিকেশন হয়, যেমন টেম্পারেচার, প্রেসার এবং অক্সিলারিজ কিছু কেমিক্যাল যেমন ইলেকট্রোলাইট হিসেবে দিলে সেখানে তোমার অ্যাডেশনটা বাড়ায়, ইন্টারেকশনটা বাড়ায়, চার্জ ক্রিয়েট করে। এরপর দেখো এক্সজেশনের ক্ষেত্রে আমরা একটা জিনিস বলেছিলাম যে তোমার পুরো বাথের মধ্যে কতটুকু ডাইস মলিকুল আছে এবং কতগুলো ডাইস মলিকুলগুলো ফাইবারের মধ্যে ট্রান্সফার করে, সেটার পার্সেন্টেজটাই হচ্ছে আমাদের এক্সজেশন পার্সেন্টেজ। আর ইনিশিয়াল স্টেজে এক্সজেশন পার্সেন্টেজটাকে যদি আমরা এভাবে প্রকাশ করি, ইনিশিয়াল স্টেজে যদি তোমার concentration of solution minus concentration of dyes in the fiber by concentration of solution, এভাবে যদি আমরা বলি তাহলে আমরা কিভাবে বোঝাতে পারি, এটা শর্টকাট হয়। একটা জিনিস দেখো, সিম্পল জিনিস, ডাই মলিকুল করে যখন বাতে দেওয়া হয় তখন তো পুরো বাতের মধ্যে ডাই মলিকুলগুলো আছে, একটা ডাই মলিকুলগুলো কি আর অন্য কোথাও দিছে? তাহলে ইনিশিয়াল স্টেজে এখানে CI বলে লিখতে পারো অথবা কনসেন্ট্রেশন অফ ডাইস ইন দ্য সলিউশন প্রথম অবস্থা। এরপর যখন একটা টেক্সটাইল ফাইবার দেবে না, আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে তোমার ডাইনের পরে এটা এভাবে লিখতে পারো অথবা ইনিশিয়াল স্টেজে আর হচ্ছে তোমার ডাইনের পরে তোমার ফাইবারের মধ্যে কতগুলো ডাইমলিকুল, সাপোজ এখানে আছে তোমার হচ্ছে কত 100টা ডাইমলিকুল, তোমার ফাইবারের মধ্যে গেল কয়টা 80টা ডাইমলিকুল। তাহলে এই এটাকে 100 মাইনাস 80 বাই 100 ইনটু 100, তাহলে কত হচ্ছে 20% হচ্ছে তোমার 20% না, এই 20% হচ্ছে তোমার কি ডাইমলিকুলগুলো ইনঅ্যাক্টিভ থাকে ফাইবারের ভিতরে গেল। আর যদি তোমার এক্সজেশন বলো অথবা ফাইবারের ভিতরে কতটুকু গেলে এক্সজেশন পার্সেন্টেজ হবে তখন তোমার এরকম হবে যে ফাইবারের মধ্যে গেল কত টোটাল আছে কত তোমার 100, তাহলে বাকি থাকবে কত ফাইবারের মধ্যে গেছে কত, আগে এটা করে নিতে হবে 100 থেকে 80টা ফাইবারের মধ্যে গেছে, তাহলে বাকি থাকবে 20। তাহলে ইনিশিয়াল ডাইমলিকুল কনসেন্ট্রেশন এবং আফটার ডাইমলিকুল কনসেন্ট্রেশন। তো এখানে কি বললাম, এখানে তোমার হচ্ছে প্রথম স্টেজে ফাইবার দেওয়া নেই, ডাইস দিছে পানি
যেটা বলেছিলাম টোটাল ধরো যখন ইনিশিয়াল স্টেজে তুমি সলিউশনটা তৈরি করলে তুমি এখানে দেখলে যে সাপোজ 100টা তোমার ডাইসমেন্ট আছে। আচ্ছা এরপরে তুমি কি করলে ডাইন করে টেক্সচার ম্যাটেরিয়ালটা সরানোর পরে যে অবশিষ্ট সলিউশন থাকলো সেখানে দেখলে তোমার 20টা ডাইসমেন্ট আছে। তাহলে তোমার এক্সট্রাকশন পার্সেন্টেজটা বের করতে হলো মানে ফাইবারের মধ্যে কতটুকু গেল এক্সস্ট হলো সেটা বের করতে হলে তোমার সিম্পলি এইভাবে করতে হবে জাস্ট ইনিশিয়াল অথবা সিএস মাইনাস বিভিন্ন ভাবে কি করতে পারো অথবা এটা কি দেওয়া সিআই দেওয়া ইনিশিয়াল সিআই দেওয়া বাই সিআই ইনটু 100 তাহলে এক্সট্রাকশন পার্সেন্টেজ কত হতে পারে 100 মাইনাস আপনার কত আছে 20 বাই 100 কত হচ্ছে তাহলে 80% এবং এই যে তোমার ডাই সলিউশনের মধ্যে ডাইসোলিউট কত পার্সেন্ট থাকলো সলিউশনের মধ্যে ফাইবারের মধ্যে গেল 80% আর অবশিষ্ট থাকলো হচ্ছে তোমার ওয়েস্টেজ হলো সেটা হচ্ছে তোমার 20%। আচ্ছা এগুলো হচ্ছে এক্সট্রাকশনের ক্ষেত্রে আমরা এগুলো তোমার পার্ট 2 তে পড়ে আসার কথা। এখানে একটা ইকুইলিব্রিয়াম নিয়ে এক্সট্রাকশন এবং ইকুইলিব্রিয়ামের বিষয়টা এখানে দেখানো হয়েছে। এটা তোমার পার্ট 2 তে পড়ছে এগুলোতে বেশি সময় নেব না। বিষয়টা হচ্ছে দেখো এটা সিম্পলি চিন্তা করো এটা হচ্ছে এক্সট্রাকশন পার্সেন্টেজ আর এটা হচ্ছে তোমার টাইম আর মিনিট টাইম কিসে মিনিট টেম্পারেচার মিনিট টাইম হওয়ার কথা না টেম্পারেচার দেখো একটা প্রবলেম এক্সট্রাকশনটা হচ্ছে তোমার সময়ের সাথে সাথে বাড়তে থাকে টেম্পারেচার একটা যদি আমরা ফিনিট টেম্পারেচার কনসিডার করি অথবা একদম ফিক্সড একটা টেম্পারেচার কনসিডার করি তাহলে কন্টিনিউয়াসলি যদি আমরা টাইম বাড়াইতে থাকি তোমার কি হতে পারে এক্সট্রাকশন বাড়তে পারে। ধরো এখানে তোমার টেম্পারেচার দিছে তুমি 80 ডিগ্রি সেন্টিগ্রেড এইবার টেম্পারেচার দিছে কত 80 ডিগ্রি সেন্টিগ্রেড তুমি এখানে শুরু করছো 0 থেকে শুরু করছো টাইমটা শুরু করছো কি 0 থেকে 10 মিনিট 20 মিনিট 30 মিনিট 40 মিনিট 50 মিনিট এভাবে চলতেছে 60 মিনিট ধরো 60 মিনিট। আচ্ছা এখন বিষয়টা দেখো যখন তুমি টেম্পারেচারটা দিচ্ছ প্রথম স্টেজে আমরা তো একটা টার্ম জানি যে কালার স্ট্রাইক উইদিন 30 সেকেন্ডে 50% কালার কমপ্লিট হয়ে যায় র্যাপিডলি তাই না। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যখন তুমি একটা ডাইসোলেশন তৈরি করার পরে এখানে তোমার হচ্ছে টেক্সটাইল ম্যাটেরিয়ালটা দিবে তুমি সাথে সাথে মানে কালার হয়ে গেছে কিন্তু সেটা খুবই কম পরিমাণ কতটুকু 50% বাকি 50% করার জন্য আমাদের মিনিমাম 45 থেকে 60 মিনিট ডাইভারটাকে টেম্পারেচার দিয়ে সার্কুলেশন স্টেজে রাখতে হবে যাতে সেখানে কি কি থাকে তোমার এখানে তোমার টেম্পারেচার তো দিচ্ছি পাশাপাশি হচ্ছে তোমার বিভিন্ন ধরনের অক্সিলারিস কেমিক্যাল অথবা তোমার ফোর্সিং কেমিক্যাল থাকে যেগুলো কি করে এই ডাইস মলিকুলগুলো ধরো তোমার এই ফাইবারটা তুমি দেওয়ার সাথে সাথে কি হয়েছে এরকম 50% ডাইস হয়ে গেছে ডাইভার্ট হয়ে গেছে কি কারণে হচ্ছে ইনহেরেন্ট অথবা ইন্ট্রিনসিক অ্যাফিনিটি সাবস্ট্রাকটিভিটি থাকার কারণে সহজাত একটা অ্যাট্রাকশন থাকার কারণে। কিন্তু যখনই হচ্ছে তোমার বাকি ডাইমলিকুলগুলো ঢুকাইতে গেলে তোমার কি করতে হয় একটা টাইম ধরে তোমাকে সেটাকে কন্টিনিউয়াসলি ওই বাথটাকে টেম্পারেচার প্রেসার দিতে হয় পাশাপাশি কিছু ধরনের চার্জ ক্রিয়েট করে অথবা অ্যাফিনিটি অ্যাট্রাকশন ইনক্রিজ করে এই জাতীয় কেমিক্যালগুলো তোমার এখানে অ্যাপ্লাই করতে হয় যেমন সল্ট ইউজ করতে হয় যেখানে হচ্ছে তোমার
ডাস মলিকুলের সাথে ফাইবারের অ্যাট্রাকশন অ্যাফিনিটিটা বৃদ্ধি করে। নরমালি সেলুলোজিক ফাইবারের সারফেস হচ্ছে তোমার অ্যানোনিক, আর রিঅ্যাক্টিভ টাইপ দিয়ে যদি ডাই করি সেটা অ্যানোনিক। অ্যানোনিক নরমালি কি করে রিপালশন হয়, নেগেটিভ রিপালশন হয়, পজিটিভ অ্যাট্রাকশন। এজন্য স্পট এখানে কি করতে পারে, তোমার হচ্ছে ফাইবার সারফেসটাকে পার্শিয়ালি চার্জটাকে নিউট্রাল করে দিতে পারে। আর নিউট্রাল করে দিলে তখন তার অ্যাফিনিটিটা এবং ডাই মলিকুলগুলো ফাইবারের ভিতরে ঢুকবে। আচ্ছা, এখন দেখো তোমার হচ্ছে 50% ডাই হয়ে গেছে তোমার এইখানে, তাহলে বাকি তোমার কয়টা 50টা ডাই মলিকুল ঢুকছে। বাকি 50টা ডাই মলিকুল এখানে ঢোকাইতে গেলে তোমাকে 45 মিনিট ধরে প্রেসার, টেম্পারেচার এবং সল্ট আরো সাপোর্টিং কেমিক্যালগুলো দিতে হবে অক্সিজেন্স। বিষয়টা ইকুইলিব্রিয়ামে কিন্তু বলতেছিলাম, ধরো এখান থেকে যখন আস্তে আস্তে এখানে তোমার 50% ডাই হলো, দেন আবার 60% এবং কন্টিনিউয়াসলি ডাই হয়ে এই লেভেলে যখন আসতেছে, এখানে আসার পরে মনে হচ্ছে যে ফাইবারের পুরো 100টাই ডাই মলিকুল ঢুকে গেছে। এখন আর ফাইবারের ভিতরে কোনো ভ্যাকেন্ট প্লেস নাই, ফ্রি স্পেস নাই, এবং ফাইবার থেকে কোনো ডাই মলিকুলগুলো বাইরে আসতেছে না। মানে ডাই মলিকুল ফাইবারের ভিতরেও ঢুকতেছে না, বাইরে আসতেছে না। ওই স্টেজটাকে কি করা হয়, আইডেন্টিফাই করা হয়, এবং ওই স্টেজটাকে আমরা বলতেছি কি ইকুইলিব্রিয়াম, সাম্য অবস্থায় স্টেজ, ইকুইলিব্রিয়াম অফ ডাই। এগুলো আমরা লাস্ট ক্লাসে একটু বলেছিলাম, কিন্তু কার্ভটা নিয়ে আমরা কথা বলিনি। আচ্ছা, এক্সট্রাকশন কার্ভের ইফেক্টগুলো হচ্ছে তোমার এই এক্সট্রাকশন প্রসেসের মাধ্যমে তুমি জানতে পারবে যে আসলে ডাই এর কি পরিমাণ ডাইস মলিকুলগুলো ফাইবারের ভিতরে পেনিট্রেশন হচ্ছে, এক্সট্রাকশন পার্সেন্টেজের মাধ্যমে তোমার কি পরিমাণ কালার তোমার ওয়েস্টেজ হচ্ছে, হাইড্রোলাইসিস হচ্ছে। যদি কটন ফাইবার আমরা কনসিডার করি, সেলুলোজিক ফাইবার, তো সেই বিষয়গুলো আমরা কনসিডারে আনতে পারি। আরেকটা বিষয় হচ্ছে তোমার ওই যে রেট অফ ডাইংটাও আমরা এখানে জানতে পারছি, তাই না? কত সময়ের সাথে কত দ্রুত ডাইংটা হচ্ছে, ডাইস ট্রান্সফার হচ্ছে। ডিভিশন পড়ছে অ্যাপার্টমেন্টে, ডিভিশন করেন শিওর? ডিভিশনের বাংলা ডিফিউজ করা, ডিফিউশন করা, ডিফিউশনের বাংলা এখানে কি আছে বলো তো? তোমরা কনভেকশন পড়ছো কখনো? কনভেকশন, পরিবহন পরিচালন, যেগুলো কনভেকশন, পরিবহন পরিচালন, এগুলো পড়াবেন। নরমালি কি হয়, নরমালি হচ্ছে যদি আমরা এনার্জির ক্ষেত্রে অথবা হিটের ক্ষেত্রে কনসিডার করি, তাহলে কি হয়, হিট হচ্ছে হেড ট্রান্সফার হতে থাকে, তাই না? তোমার যদি এরকম হয় যে তোমার লোহার একটা নরম এক পাশে আগুনে রাখো আর এই পাশে পর্যন্ত কিছুক্ষণ পরে দেখবে যে এটাও গরম হয়ে যাবে, তার মানে হেড ট্রান্সফার হচ্ছে। আচ্ছা, কন্ডাকশন, তাই না? পরিবহন পরিচালন, কনভেকশন, এগুলো আছে। এখন বিষয়টা হচ্ছে যে তুমি যদি একটা সলিউশন তৈরি করলা, সাপোজ এক গ্লাসের পানি নিলে সেখানে এক টুকরো কালার দিলে, যে কোনো ধরনের কালার দেওয়ার পর তুমি যেখানে প্রথমে ছাড়বা ওই জায়গাটাতে কনসেন্ট্রেশন অনেক বেশি হবে না, এরপর ওখান থেকে ছড়ায়া যাবে না। বিষয়টা হচ্ছে ডিফিউশন জিনিসটা হচ্ছে মানে বিস্তার লাভ করা, ছড়িয়ে পড়া। তো যখন হচ্ছে নর্মালি ফাইবারের ভিতরে ডাইস মলিকুলগুলো তো যাওয়ার আগে তো আমরা
হচ্ছে এই ডাইস মলিকিউলগুলো যদি পুরোটা যদি ছড়ায় ডিফিউশন না হয়, ছড়িয়ে না পড়ে, তাহলে লেভেল ডাইং হবে না আর লেভেল কালার হবে না, তখন জিনিসটা দেখতেও ভালো লাগবে না। এটা হচ্ছে ডিফিউশন। আর এই যে ডাইস গুলো বলতেছে এগুলো হচ্ছে মলিকিউল, এগুলো হচ্ছে মলিকিউল অণু, ডাইসের অণু। এই মলিকুলার মুভমেন্ট যদি into the fiber and into the solution না হয়ে থাকে তাহলে প্রপার ডাইং অথবা কালারেশন হবে না। সেই কথাটা এখানে বলছে, মলিকুলার মুভমেন্ট অফ সাবস্ট্রেট ডিউ টু ইটস ন্যাচারাল ইন্ট্রিনসিক কি সলিবিলিটি মোবিলিটি। মোবিলিটি হচ্ছে তার সহজাত যে পরিচলন, হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে, মানে অধিক ঘনত্ব থেকে কম ঘনত্ব দিকে ছড়িয়ে পড়ার যে মলিকুলগুলো ছড়িয়ে পড়ার যে সহজাত প্রবণতা, সেটি হচ্ছে তোমার ডিফিউশন। আচ্ছা, a substance in solution will migrate at constant temperature from zone of higher to lower concentration until a concentration equilibrium is established within the intersystem. দেখো, যখনই তুমি এই একটা গ্লাসের মধ্যে অথবা পাত্রের মধ্যে তুমি কালারটা দিলা, কালারটা দিবা, তখন কি হবে? যখন পুরো জায়গাটা ছড়ায় যাবে ইভেনলি, তখনই সেটা হচ্ছে ডিফিউশন হয়ে যাবে। কিন্তু পুরোপুরি সব জায়গায় ইভেনলি যদি ডিস্ট্রিবিউশন না হয় তাহলে তোমার এই প্রসেসটা চলতে থাকবে। আর ডিফিউশন ইজ thus a general characteristics of a dilation tendency. ডাইলেশন লঘু করো অথবা হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন। এরপরে দেখা আছে ডিফিউশন কোএফিসিয়েন্ট। এই জিনিসটা বোঝা যায় একটু বড় করো। কি বলছে প্রপোর্শনাল ইফেক্ট, ডিভিশন কোএফিসিয়েন্ট আছে আনুপাতিক একটা ফ্যাক্টর। আচ্ছা, দ্য নাম্বার অফ মোলস অফ এ ডিজলভড সাবস্টেন্স, মানে কতগুলো মোলস অথবা মলিকুল হচ্ছে একটা ডিজলভড সাবস্টেন্স, যেখানে হচ্ছে দ্রবীভূত অবস্থায় আছে। আচ্ছা, অফ ডিভিশন থ্রু এ ক্রস সেকশনাল এরিয়া অফ 1 সেন্টিমিটার পার মিটার। এখন এই ফাইবারের অথবা সলিউশন যেটাই কনসিডার করি কেন, একটা 1 সেন্টিমিটার স্কয়ার মানে এরিয়া না, 1 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার এরিয়া একটা ইউনিট এরিয়া কনসিডার করা আছে এবং একটা ইউনিট টাইম, সেটা কতটুকু হচ্ছে তোমার তার মধ্যে ছড়াইয়া পড়তেছে, একটা ডিস্ট্রিবিউশন হচ্ছে। এটা হচ্ছে আমরা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের মাধ্যমে, মানে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন, এটার মেজারমেন্টের উপরে 1 সেন্টিমিটার স্কয়ার এরিয়া আমরা কনসিডার করে দেব। সেটা ফাইবার সলিউশনে যেটা হোক ওটাকে স্ট্যান্ডার্ড ধরে তার হচ্ছে ডিফিউশন কোএফিসিয়েন্ট মেজার করব, যে এই ডাইসের অথবা এই ডাইস মলিকুলের ডিফিউশন হচ্ছে এরকম হয় এবং এটা ফাইবারের মধ্যে এরকম হয়। আচ্ছা, এখানে দেখো ডিফিউশন কোএফিসিয়েন্ট দিয়ে দেওয়া হয়েছে ডেপথ অফ পেনিট্রেশন ইউনিট টাইম পার ইউনিট টাইম, টাইমের সাথে তার পেনিট্রেশনের বাংলা কি জানো? প্রবেশ করা, তাই না? এরপরে আসে ডিফিউশন মেকানিজম ইন ডাই। ডিফিউশনের অনেকগুলো মেকানিজম আছে, তার মধ্যে হচ্ছে তোমার আচ্ছা সেটা পরে আসতেছে। ডাইং প্রসেসটা হচ্ছে ডাইনামিক প্রসেস, এটা তো বুঝতে পারছো। হ্যাঁ, ডাইনামিক কি বাংলা গতিশীল, তাই না? তো সেক্ষেত্রে হচ্ছে as they involve the transport of diverse product from the dying medium into the
Dyeing is one kind of dynamic process. কেন ডাইনামিক বলতেছি? কারণ এটা হচ্ছে তোমার এই ডাইনামিকগুলো ফাইবারের মধ্যে ট্রান্সফার হচ্ছে, এখানে একটা কাইনেটিক্স আছে, প্রক্রিয়া আছে, তাই না? এবং চলমান প্রসেস। তো সেক্ষেত্রে হচ্ছে তোমার এই ডাইমলিকুলগুলা ডাইভার থেকে ফাইবারের ভিতরে যে টানছে, তো সেই ইস্যুটা হচ্ছে এরকম যে শুধু ডাইনটা ডাইনামিক কেন বলতেছি, এই ডাইমলিকুলগুলোর সাথে আরও আদার্স কেমিক্যালও হতে পারে, সেগুলো ডাইভার থেকে ফাইবারের মধ্যে একটা চলমান প্রক্রিয়া, ট্রান্সফার প্রক্রিয়া, সেলডম রিচ এ জেনুইন স্টেট অফ থার্মোডাইনামিক এবং পদার্থ এটা কি হয়, থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে অবস্থান করে। কি হলো? only gives a transient picture of the distribution of dye between the medium and the fiber after a certain time. একটা ট্রানজিয়েন্ট পিকচার দেয়, জাস্ট হচ্ছে ডাই ডিস্ট্রিবিউশন, কিসের ডাই ডিস্ট্রিবিউশনে এটা বিফোর এবং আফটার টাইম সলিউশন এবং ফাইবারের ভিতরে। 3 transport zone which depend on 3 different transport area and transport degree have been defined. এটা হচ্ছে, এটা বুঝলে বাকি পুরোটাই বুঝতে পারবো যে এটা হচ্ছে তোমার ওই যে এক্সট্রাকশন যেটা সেটার সাথে রিলেটেড 3 ট্রান্সপোর্ট জোন আছে। ফার্স্ট ট্রান্সপোর্ট জোন হচ্ছে যখন সলিউশনটা হচ্ছে তুমি বাতে দিবা, তখন এটা কি হবে, পুরো বাতে জগতে ছড়ায় যাবে এবং সেটা ছড়ায় যাওয়ার একটা জোন ট্রান্সপোর্টেশন সেখানে হচ্ছে, হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন থেকে ডিস্ট্রিবিউশন হয়ে ইকুইলিব্রিয়াম স্টেজে সলিউশনটা আসে। দেন হচ্ছে তোমার সেটা কি করতেছে, ফাইবার যখন টেক্সটাইল ম্যাটেরিয়ালটা দিছো তখন সলিউশনের সাথে এবং ফাইবারের মাঝখানের একটা পাত আছে, কারণ ওই খুবই ছোট পাত, কিন্তু এই পাতের তাকে আসতে পারে সলিউশন থেকে ডাইমলিকুলগুলো ফাইবারের সার্ফেসে আসতে পারে, তা সেটা একটা জোন আছে। আর ফাইনালি হচ্ছে এই যে এতক্ষণ ধরে যে ডিফিউশনের কথা বলতেছে, ফাইবারের ভিতরে নর্মালি ফাইবারের ভিতরে ডাইমলিকুলগুলো যদি আমরা সেলুলোজিক ফাইবার কনসিডার করি, একটা সেলুলোজিক ফাইবার, এই ছোট ফাইবারটাকে যদি বড় করে দেখি, তোমাদের আগে বিভিন্ন সাবজেক্টে আমি বিষয়টা নিয়ে কথা বলেছি যে ফাইবারের মধ্যে তোমার দুটো রিজন থাকে, ক্রিস্টালিন আর হচ্ছে অ্যামোরাস, তাই না? অনেক ক্লাসে আমি এগুলো বলি, কারণ একদম ম্যাটেরিয়াল সায়েন্সের বেসিকটা যদি না থাকে তাহলে প্রবলেম। একটা যেমন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এই দুটা ডিজাইন থাকে, যে ম্যাটেরিয়ালের ক্রিস্টালিনটা অনেক বেশি, তার হার্ড স্ট্রেংথ অনেক বেশি থাকে, কারণ ক্রিস্টালিনটি ওই যেখানে হয় সেখানে কার্বন কার্বন ডাবল বন্ড থাকে এবং কোভালেন্ট বন্ড থাকে এবং ম্যাটেরিয়াল অনেক স্ট্রং হয়, ফ্রি স্পেস অথবা সেলস লিকেজ হওয়ার পসিবিলিটি কম থাকে, ওই ম্যাটেরিয়ালের হচ্ছে ফ্লেক্সিবিলিটি কম থাকে এবং অনেক হার্ড হয়, স্ট্রং হয়। আর যে ম্যাটেরিয়ালে আমার প্রসার পরিমাণ বেশি থাকে তো সেলস লিকেজ বেশি হয় এবং সেটা ফ্লেক্সিবল হয় এবং ফ্রি স্পেস ভ্যাকান্ট প্লেস অনেক বেশি থাকে। তো সেই টেক্সটাইল ফাইবার যদি আমরা একটা কটন ফাইবারকে কনসিডার করি, তাহলে আমরা দেখি যে এরকম একটা রিজন থাকে, কটন ফাইবারের মধ্যে আমার প্রসার পরিমাণ মোটামুটি বেশি, সেলুলোজিক ফাইবার। এখন বিষয়টা দেখো, নর্মালি কি ডাইমলিকুলগুলো এই জায়গাগুলোতে এই জায়গাতে ফাইবার মধ্যে ঘুরতে পারবে না, সেই জন্য বলা হয়ে থাকে, আমরা নেক্সট ক্লাসে পড়বো যে অ্যাবসর্পশন আইসোথার্মাল অথবা হচ্ছে তোমার ডিফিউশন মডেলগুলো যখন করতে যাবো তখন দেখতে পারবো যে এই নর্মালি ডাইমলিকুলগুলো এই যে ক্রিস্টালিন রিজন আছে এগুলিতে অ্যাভয়েড করে ভিতরে। ধরো তুমি এখানে দরজা আছে আর এখানে ওয়াল আছে, তুমি কি এই পাশে আসতে পারবা? তোমাকে এটা মানে স্টেপ করে এই ফাঁকা জায়গা দিয়ে তোমার ঢুকতে হবে। এই জন্য হচ্ছে এই ক্রিস্টালিন রিজন হচ্ছে মানে মলিকুল এবং অ্যাটমগুলি এত ক্লোজলি থাকে, ফাঁকা জায়গা থাকে, কোনো ফাঁকা জায়গা থাকে এবং প্যারালালি। তো সেই ক্ষেত্রে হচ্ছে
চ্যানেলে ডাইমন্ডগুলো ঢুকতেছে। এখন এখানে যদি সবগুলো জমা হয়ে থাকে তাহলে ফাইবারের বাকি অংশটি কালার হবে না, কালার হবে। তাহলে এই বিষয়গুলো হচ্ছে ইম্পর্টেন্ট একটা বিষয়, যে তোমার থ্রি ট্রান্সপোর্ট জোনের কথা যে বলবো। প্রথম কথা হচ্ছে তোমার ডাইমলিকুলগুলো ফাইবার এই হাই কনসেন্ট্রেশন থেকে সব জায়গায় ছড়ায় পড়বে একটা ফ্লো ফ্লো জোন, ডাইস মলিকুল ফ্লো প্রোভাইড করতে যাবে সব জায়গায় ছড়ায় পড়বে। সেখান থেকে ফ্লো হয়ে দেন হচ্ছে ফাইবারের সারফেসে আসবে। আমি একটু পরে দেখেছি ফাইবারের সারফেসে জমা হতে থাকবে। দেন হচ্ছে এটা একটা জোন, এখান থেকে এই পর্যন্ত যাচ্ছে একটা জোন। তো ফাইবারের মধ্যে ডিফিউশন হওয়া সেটা একটা ইম্পর্টেন্ট। এই তিনটা জোন হচ্ছে কি আমরা বলতেছি থ্রি ট্রান্সপোর্ট জোন। একটু এখনই দেখো থ্রি ট্রান্সপোর্ট জোন বলে কি একটু পর জোরে জোরে পড়ো, দেখো বুঝবে। হ্যাঁ এটা হচ্ছে অনেকটা অ্যান্সিলারি, মানে যে তোমার সাপোর্টিং এজেন্টগুলো যেগুলো হচ্ছে তোমার ডাইফাইবারের ইন্টারেকশনটাকে এনহ্যান্স কি বলে ইনক্রিজ করতে পারে, এনহ্যান্স করতে পারে। ফার্স্টে কি আছে দেখো, the zone of transfer due to flow that determined by the machine or flow pump, ওই যে ডাইস মলিকুলগুলি কন্টিনিউয়াসলি পাম্পের সাথে অথবা পুরো সলিউশনের মধ্যে জাস্ট কন্টিনিউয়াসলি সার্কুলেশন স্টেজে রাখে। আচ্ছা সেটা কোথা থেকে হচ্ছে দেখো, এটা পুরো ডাইভার না, ফাইবার তো এখানে আছে তাই না, তো পুরো ডাইভারের মধ্যে হচ্ছে কি আছে ডাইস মলিকুল আছে না, সলিউশনটা না, সেটাকে কন্টিনিউয়াসলি একটা সার্কুলেশনের মাধ্যমে তোমার হচ্ছে এটা ফলো পাম্পের মাধ্যমে কন্টিনিউয়াসলি ফ্লো করা হয় যাতে টেক্সচার ম্যাটেরিয়াল কন্টাক্টে আসে। পাশাপাশি হচ্ছে ফাইবার এবং ডাইমলিকুলের একটা অ্যাট্রাকশন আছে, ফোর্স একটা কাজ করতেছে। এরপরে দেখো সরাসরি ডাইমলিকুল যখন আসতেছে তখন সরাসরি কিন্তু ফাইবারের সারফেসে যাওয়ার আগে একটা চ্যানেল, একটা পাথ অথবা একটা জোন তারা হচ্ছে সেটা আমরা যেটা পটেনশিয়াল করাবো সেই জোনটা হচ্ছে তোমার এখানে একটা চার্জ অথবা তোমার বেশ কিছু কি বলে পটেনশিয়াল চার্জ অথবা পটেনশিয়াল মেনটেন করে সেখানে ফাইবারের মধ্যে যেতে পারে। যেমন হচ্ছে যখনই এই জোনের কাছাকাছি চলে আসতেছে অথবা ফাইবারের সারফেসের কাছাকাছি আসতেছে ওটাকে অ্যাবজর্পশন জোন বলতেছে। অ্যাবজর্পশন মানে কন্টাক্টে আসবে। আচ্ছা এরপর ফাইবারের মধ্যে ডিফিউশন, সেটাতে একটু আগে ডিফিউশন প্রসেসটা বলা হবে। ফাইবারের মধ্যে যাবে এবং ফাইবারের মধ্যে ঢুকতে গেলেই এক জায়গাতে ঢুকতে পারবে না, সব জায়গাতে ঢুকতে পারবে না, একটা চ্যানেল পাথ অথবা পোর অথবা ভ্যাকেন্ট প্লেস ওই জায়গাগুলো গিয়ে জিগজ্যাগ করে ফাইবারের মধ্যে ঢুকতে পারবে। আচ্ছা the zone of transport due to the absorption which is mainly depend on the chemistry of the dye and the ancillary agent. এই অ্যাবজর্পশন ডিপেন্ড করতেছে কিসের উপরে, ফাইবার এবং ডাইস মলিকুলার অ্যাট্রাকশনের উপর, অ্যাফিনিটির উপর, সাবস্ট্যান্সের উপর, মানে কেমিস্ট্রিটা কি ধরনের অ্যাট্রাকশন আছে। পাশাপাশি আরেকটা হচ্ছে অ্যাক্সিলারি এজেন্ট, মানে কি যেমন হচ্ছে তোমার ইলেকট্রোলাইট সল্ট দিলে ডাইফাইবারের ইন্টারেকশন বাড়তেছে, এই ধরনের অ্যাক্সিলারি এজেন্ট। The zone of transfer due to diffusion which is mainly depend on the chemistry of dye, ফাইবারের ভিতরেও যে ডাইমলিকুলগুলো ডিফিউজ হবে সেটাও কিন্তু ডাইফাইবারের ইন্টারেকশন অ্যাফিনিটি সাবস্ট্যান্সের উপর ডিপেন্ড করছে। হ্যাঁ ক্লাস আছে। হ্যাঁ
তাহলে যেটা বলতেছিলাম, কি বলতেছিলাম? ডিভিশন, তাই না? ডিভিশনে আর কি বলবো, তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা বুঝতে করে সেটা বলো। আমরা যে এক্সেশনের যে বিষয়গুলো বললাম সেম জিনিস এখানে। এক্সেশনটা তিনটা প্রসেসের মাধ্যমে হয়। এখানে জাস্ট একটু ডিফারেন্স হচ্ছে ফ্লো রেট, ফ্লো ট্রান্সপোর্ট আর অ্যাবজর্পশন এবং ডিফিউশন, এই তিনটাই। তোমার এক্সেশনের ক্ষেত্রেও তাই হয়, অ্যাবজর্পশন আর ডিসঅর্পশন। ডিসঅর্পশনটা একটু ডিফারেন্ট। আচ্ছা, ডাইং রেট আর ডাইং কাইনেটিক্স সেম না? ডাইং রেটটা হচ্ছে অনেকটা সেম, যেমন হচ্ছে তোমার এই রেট অফ ট্রান্সফার অফ ডাইং মলিকুল, কাইনেটিক্স সেম। ডাইং রেটটা ডিপেন্ড করতেছে একটা কত সময়ের সাথে, একটা নির্দিষ্ট সময়ের সাথে কি পরিমাণ ডাইস মলিকুলগুলো ফাইবার মধ্যে যাচ্ছে, এবং এটা ডিপেন্ডেন্ট ফ্যাক্টরসগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি, একই টাইপের ডাইস দিয়ে যদি বিভিন্ন ফাইবার আমরা ডাইং করতে চাই, তাহলে ডাইং ফাইবারের যে ডাইং হওয়ার যে ডাইং পারফরম্যান্স সেটা কি সেম হতে পারে? ডিফারেন্স হতে পারে, কারণ এই ডিফারেন্স ফাইবারের ডিফারেন্স ধরনের ওই সেম ডাইসের মধ্যে ডিফারেন্স অ্যাফিনিটি, অ্যাট্রাকশন, সাবস্ট্যান্টিভিটি থাকতে পারে। এটার উপরেই হচ্ছে তোমার এই ডাইং রেট অথবা ডাই ট্রান্সফার রেটটা ডিপেন্ড করে। তো সেটা হচ্ছে এখানে আরেকটা ইস্যু হচ্ছে তোমার ফাইবার এবং ম্যাটেরিয়ালের হচ্ছে তোমার ডায়ামিটার, এটাও একটা ইস্যু আছে, আমরা একটু পরে আসতেছি। If the dye is delivered at a sufficient high rate from the laminar boundary layer on the surface of the fiber, then it will get into the fiber by the process of absorption and slow diffusion. একটা জিনিস হচ্ছে দেখো, কোন একটা ডাই হতে ডাইসের কনসেন্ট্রেশন যত বেশি হবে, তার মানে বেশি পরিমাণ ডাইস মলিকুল আছে। আচ্ছা, বেশি পরিমাণ ডাইস মলিকুল থাকার পরে একটা টেক্সটাইল ম্যাটেরিয়াল যদি সেখানে দেওয়া হয়, তাহলে কি তার ডাই রেটটা বেশি হবে, মানে ডাই মলিকুল বেশি ট্রান্সফার হবে। যদি এমন হয়, ডাই রেটটা বেশি হওয়ার কারণটা হচ্ছে তোমার এইখানে ধরো 500টা ডাইস মলিকুল আছে, কয়শোটা? 500টা। তার মানে টেক্সটাইল ম্যাটেরিয়ালের কাছাকাছি মানে কন্ট্যাক্টে অনেক বেশি ডাইস মলিকুল আসতে পারবে খুব দ্রুত। আবার যদি এরকম হয় তোমার এখানে পুরো মাথার মধ্যে ডাইস মলিকুল আছে 50টা, তো ডাইস মলিকুলগুলো 50টা ডাইস মলিকুল পুরো জায়গায় চলে যাচ্ছে, এবং সেখানে কি কন্ট্যাক্টে ডাইস মলিকুলের সংখ্যা কম না? কম। তো সেইগুলো ফাইবারের মধ্যে ঢুকাইতে গেলে তার ওই সার্কুলেশন, ফ্লো, পাম্পিং এবং ফাইবারের কাছে আনা, সেখানে তোমার ফাইবার অ্যাট্রাকশন, মানে ডিস্টেন্স একটা ফ্যাক্ট আছে, এই কনসেন্ট্রেশন ইস্যু আছে। তো এইগুলোর ক্ষেত্রে তোমার রেটটা কি হতে পারে? খুব বেশি হবে। Access of dye to the fiber via transition interface is the key to understanding the dye interaction in the area of dye matrix. কি বলছেন? Access of dye to the fiber, ফাইবারের মধ্যে ডাইকে প্রবেশ করাতে গেলে via transition interface। ওই যে ট্রানজিশন ইন্টারফেসের ক্ষেত্রে তোমরা একটু মনে করে যে একটা টার্ম যেটা পটেনশিয়াল, এটা একটা পড়াই দেব নেক্সট ক্লাসে। এটা পড়াইলে তোমরা হচ্ছে ক্লিয়ার হবে। তারপর হচ্ছে the rate of diffusion of the dye into the fiber is controlled with its concentration at the fiber surface. The কনসেন্ট্রেশনটা আমি প্রায় বলি যে তোমার হচ্ছে ফাইবারের কন্ট্যাক্টে যত ডাইস মলিকুল আসবে, ডাই রেট তত বাড়তে থাকবে। তারপর আসে the dye kinetics and resulting concentration profile are determined by, এই যে ডাই ট্রান্সফার হওয়ার রেট, তোমার ডাইং রেট পুরোটাই ডিপেন্ড করতেছে কিসের উপরে? কয়েকটা বিষয়ের উপরে। যে ধরো আরেকটা সেক্টর, এটা হচ্ছে ফাইবার। এখানে তোমার ডাইস মলিকুলগুলো ফাইবার ডাইভার
করো যেন এখান থেকে সরায় যাবে। যদি সরায় না যায় তাহলে এখানে কন্টিনিউয়াসলি ঢুকতে পারে। তাহলে ফাইবারের ভিতরেও ডিফিউশন একই সাথে করতে হবে। যখন হচ্ছে সলিউশনাল ডিফিউশন হচ্ছে এবং ফাইবারের ভিতরে পেনিট্রেশন হচ্ছে একটা চ্যানেল পার্ট দিয়ে, সাথে সাথে কি হচ্ছে ফাইবারের ভিতরে মানে ইভেন্চুয়ালি এটা হচ্ছে তোমার ডিফিউশন হতে হবে, না হলে তোমার কি হবে ডায়াগোনাল ঢুকবে না। তার মানে রেট অফ ডিফিউশন ইনটু দ্য ফাইবার, ফাইবারের ভিতরেও যত দ্রুত ডিফিউশন হবে বাইরে থেকেও তত অ্যাবজর্পশন হবে, তো পেনিট্রেশন হবে। তারপরে অ্যাবজর্পশন আর ইমোবিলাইজেশন, এটা তো অনেক কথা বললাম যে এই ফাইবারের কন্টেন্টে যত ড্যাশ মলিকিউল আসতে থাকবে ফাইবারের অ্যাবিলিটি অ্যাট্রাকশন বাড়তে থাকবে, পেনিট্রেশন বাড়তে থাকবে। ফাইবারের কাছেই যদি ডায়ামলিকুল না আসে তাহলে কোথা থেকে দেখবে? আর ইমোবিলাইজেশন কি বুঝতে পারছো? হ্যাঁ, লিখে নাও। ইমোবিলাইজেশনের মানে হচ্ছে তোমার ফিক্সেশন, ফিক্সড আপ করা অথবা গতি আটকায় দেওয়া। মোবাইল মানে কি? গতিশীল। মোবাইল মানে হচ্ছে স্থির, ফিক্সড। আচ্ছা, এখন হচ্ছে এই ইমোবিলাইজেশন অথবা ফিক্সেশন হচ্ছে ওয়ান কাইন্ড অফ কেমিক্যাল রিঅ্যাকশন প্রসেস। কখন হচ্ছে? ডায়ামলিকুলের ফাইবারের মধ্যে যে ধরো এটা তুমি 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে টাইম করছো, আবার কোনো কারণে যদি তোমার আবার এটা ওয়াশ করতে হয়, একটু হট ওয়ার্ম হবে, সেক্ষেত্রে আবার ডায়ামলিকুল ফাইবারের মধ্যে মোবিলাইজেশন হবে অথবা ফাইবার থেকে বের হয়ে আসবে। এটা কি হবে? কেমিক্যাল প্রসেস হবে, ফিক্সেশন হবে কিসের মাধ্যমে? কেমিক্যাল রিঅ্যাকশন হবে। জাস্ট যদি সেলুলোজ হয় সেলুলোজের সাথে ডায়ামলিকুলের হচ্ছে বন্ড গঠন হবে, কেমিক্যাল বন্ড গঠন হবে, তখন সেটা হচ্ছে ফিক্সেশন হয়ে যাবে। ওই ফাইবার থেকে ডায়ামলিকুলগুলো আলাদা হবে। আচ্ছা, তারপর দেখো এই কথাটা আমি ডাইনাস্কুল থেকে বলে আসতেছি যে উইদিন 50 সেকেন্ড, উইদিন 30 সেকেন্ড 50% ডাইং উইল বি কমপ্লিট। তাহলে দ্য ইনিশিয়াল রেট অফ ডাইং, যে কালার স্ট্রাইক একটা কাম আছে, ছোট ছোট কোশ্চেনের জন্য একদম কি কোশ্চেনের জন্য এটা আসতে পারে, যেমন হোয়াট ইজ কালার স্ট্রাইক। এগুলি ইন্ডাস্ট্রিতে যখন ডাইংয়ে যাবো এটা আমাদের ওর সাথে পরিচিত হবে, কালার স্ট্রাইক। তারপর দেখো দ্য ইনিশিয়াল রেট অফ ডাইং, ইনিশিয়াল রেট অফ ডাইং ইজ কল্ড কালার স্ট্রাইক। আর এটা হচ্ছে তোমার দ্য ইনিশিয়াল স্লোপ অফ এক্সিকিউশন ভার্সেস টাইম ইজ কল্ড দ্য স্ট্রাইক, র্যাপিড স্ট্রাইক বাই ডাই। যদি ইনিশিয়াল ডাইংটা খুব র্যাপিডলি হয়, ধরো তোমার 5-10-20 সেকেন্ডের মধ্যে তোমার কি হচ্ছে 50-60% ডায়ামলিকুল ফাইবার পেনিট্রেশন হয়ে গেছে, তাহলে কি খুব দ্রুত ডায়ামলিকুলগুলো হিট করছে না, এবং সেখানে কোথাও বেশি পরিমাণ ঢুকে গেছে, কোথাও কম পরিমাণ ঢুকছে, তাহলে আনলেভেল হওয়ার পসিবিলিটি বেশি হবে। আর এটাই হচ্ছে এখানে লেখা আছে দেখো আনলেভেলনেস, ঠিক আছে, মানে যদি র্যাপিড স্ট্রাইক হয়, খুব দ্রুত স্ট্রাইক হয় তারা। এরপর আছে ডাইং টেম্পারেচার, পিএইচ এন্ড দ্য অ্যাডিশন অফ কেমিক্যাল। এগুলো ডিপেন্ডিং ফ্যাক্টরস। টেম্পারেচার একটা ইস্যু, পিএইচ আছে, এক এক ডাইস দিয়ে এক এক ফাইবার ডাইংয়ের জন্য ওই ডাই সলিউশনের পিএইচ নির্ধারণ করে দিতে হয়। কোনো ডাইস মলিকুল অ্যাসিডিক কন্ডিশন ছাড়া ফাইবারের সাথে কোনো ইন্টারাকশন করে না, কোনো ডাইস মলিকুল আবার হচ্ছে অ্যালকালাইন কন্ডিশন ছাড়া ফাইবারের সাথে অ্যাফিনিটি অ্যাট্রাকশন ফিল করে না। যেমন হচ্ছে আমরা রিঅ্যাকটিভ ডাইতে যদি কটন ফাইবার ডাইং করি তাহলে অবশ্যই তোমার সেখানে অ্যালকালাইন কন্ডিশনে রাখতে হয়, এবং পিএইচ নর্মালি 9.5 থেকে 11.5-12 পর্যন্ত রাখা হয়। মোট প্র্যাকটিক্যাল রেঞ্জ হচ্ছে 11.5-12।
আচ্ছা, তার মানে কি পিএস সেখানে অ্যালকালি ইউজ করতেই হবে ওই পাত্রে। পিএস আমরা কি দিয়ে মেনটেন করি? অ্যালকালি সোডা অ্যাশ অথবা কাস্টিক। কাস্টিক আমরা দিই খুব ডার্ক শেডের ক্ষেত্রে নর্মালি এটা আমরা স্কিপ করি, কারণ হচ্ছে স্ট্রং অ্যালকালি হচ্ছে কাস্টিক। সেটা কি করা হাইলি মানে কালার স্ট্রাইকটা বাড়ায় দেয়, সেখানে আনলেবেল হওয়ার পসিবিলিটি বেশি থাকে। তবে যে খুব ডার্ক শেড যদি হয় ডাইভাতের সলিউশনের মধ্যে কালার অনেক বেশি থাকে, সেখানে তোমার হচ্ছে কালার স্ট্রাইক তো বেশিই হতে হবে এবং বেশি পরিমাণ কালারের কারণে আনলেবেলনেস আমরা বুঝতে পারি। এই জন্য খুব ডার্ক শেডের ক্ষেত্রে আমরা কাস্টিক সোডা লাগাচ্ছে ইউজ করতে পারি নর্মাল। আর ইন জেনারেলি আমরা সোডা অ্যাশ সোডিয়াম কার্বনেট ইউজ করে থাকি। আর যদি তোমরা পলিস্টারের ক্ষেত্রে চিন্তা করো, সেক্ষেত্রে অ্যাসিডিক মিডিয়াম করতে হয়, সেখানে অ্যাসিড ইউজ করতে হয় এবং পিএস 4.5 থেকে 5.5 মধ্যে রাখতে হয়। তাহলে এই যে বিষয়টা, তারপর হচ্ছে তোমার ইভেন ফর ডাইস অফ মডারেট এন্ড লো স্ট্রেংথ দ্য অবজেক্টিভ অফ ইলেভেন ডাইং অফ দ্য ফাইবার মাস ইজ রিয়েলি অ্যাসেট ডিউরিং দ্য ইনিশিয়াল স্টেজ অফ দ্য অপারেশন। আচ্ছা, তারপর দিস ইজ বিকজ অফ ইরেগুলারিটিস। এটা কেন হয়ে থাকে? ইরেগুলারিটিস এর মধ্যে আছে ফাইবারটা আসলে কোন ধরনের র ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। যেমন সিনথেটিক ফাইবারগুলো তো আমরা র ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করি, তাই না? কাঁচামাল আছে। যেমন পলিস্টার যদি হয় তাহলে স্টার, যদি নাইলন হয় তাহলে আমরা অ্যাডোবিক অ্যাসিড আর হেক্সামেথাইল ডায়ামিন দুই ধরনের মনোমার দিয়ে করি। তারপরে তোমার হচ্ছে ভিসকোস যেটা আছে সেটা হচ্ছে আমরা কি করি? রিজেনারেটেড যে ফাইবারগুলো সেটা হচ্ছে নর্মাল সেলুলোজ, কাঠ অথবা কটনের ওয়েস্টেজ, এগুলো দিয়ে আমরা রিজেনারেট করি। তো এই জিনিসগুলো হচ্ছে কোন ধরনের ম্যাটেরিয়ালের ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে কি ধরনের প্রপার্টিস গেইন করছে। আর ন্যাচারাল ক্ষেত্রে ডিফারেন্স হয়ে থাকে, কারণ এক এক ফাইবারের এক এক ধরনের ন্যাচারালি কনস্ট্রাকশন হয়ে থাকে। ইন দ্য ফাইবার প্যাকিং মানে ফাইবার প্যাকিংটা হচ্ছে তোমার কি পরিমাণ ফাইবার মধ্যে ফাইবার ম্যাটেরিয়ালগুলো আছে, সেলুলোজিক ইস্যু হতে পারে, মানে একটা পিওর পার্টটা কতটুকু। ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ রেসিডুয়াল ইম্পিউরিটিস, কি ধরনের মানে অপদ্রব্য বলে ফাইবার মধ্যে আছে, টেক্সটাইল ম্যাটেরিয়ালের মধ্যে আছে, এগুলো আসলে আমাদের এই কি বলে কালার স্ট্রাইক ডাই রেটটাকে অ্যাফেক্ট করে থাকে। ডিফারেন্সেস ইন টেম্পারেচারটা যদি তোমার ভ্যারি করে, এটা ফাইবার টু ফাইবার ভ্যারি করে। কোনো ফাইবার আমাদের 140-140 ডিগ্রি টেম্পারেচারে ডাই করতে হয়, যেমন সিনথেটিক পলিস্টার। আবার কোনো ফাইবার ন্যাচারাল যেমন হচ্ছে তোমার 60 থেকে 80-100 টেম্পারেচারে ডাই করতে হয়। এটা ডিপেন্ড অন টাইপস অফ ডাইস মলিকিউল। আর ফ্লো রেট অফ দ্য সলিউশন ইন কন্ট্যাক্ট উইথ দ্য ফাইবার, এবং ফ্লো রেটও একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে ফ্লো রেটটা যদি বেশি না হয় ফাইবারের কন্ট্যাক্টে ডাইমলিকুলগুলো আসবে না, তখন আসলে ডাইং রেটও অ্যাফেক্ট করবে। ব্রেক লাগবে? শেষ করে দেবেন। জি স্যার। আচ্ছা, দেখো মেটাল কম্পোজিশন ফাইনাল ফাইবার, এটাও একটা ডিপেন্ডিং ফ্যাক্টর। হ্যাঁ, যে টেক্সটাইল ফাইবার ম্যাটেরিয়ালগুলো, তোমরা যদি টেক্সটাইল ম্যাটেরিয়াল বলতে আমরা যদি বলি যে ইয়ার্ন, ফ্যাব্রিক, এগুলোতে নর্মাল ডাই করে থাকি। তো সেক্ষেত্রে গার্মেন্টসও ডাই হয়। তো ইয়ার্নের ক্ষেত্রে আমরা যদি ফাইনাল ফাইবার যে সূক্ষ্ম ফাইবার দিয়ে আমাদের ইয়ার্নটা তৈরি হয়, তাহলে একটা স্পেসিফিক এরিয়ার মধ্যে ফাইবারের সংখ্যা বেশি হবে না কম হবে? বেশি হবে না? The metal composed of finite fibers have a mass larger specific surface and a higher diameter. ঠিক আছে? এবং যে ফাইবারের পরিমাণ যদি বেশি হয় তাহলে সেখানে ফাইবার টু ডাইমলিকুলার ইন্টারঅ্যাকশন হওয়ার পসিবিলিটি বেশি। পাশাপাশি হচ্ছে তোমার স্পেসিফিক সারফেস এরিয়াও বেশি পাচ্ছি। আর ইভেন দাও দ্য ইকুইলিব্রিয়াম এক্সপ্রেশন মে নট বি সিগনিফিকেন্টলি ডিফারেন্ট ফ্রম দ্য মেটাল অফ পোরসার ফাইবার। কিন্তু এখানে ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে পোরসার এবং
significant difference আমরা পাই না। আচ্ছা, if the dying rate is proportional to the fiber surface area per unit mass, it will be inversely proportional to the radius of the fiber, তাই না? বিষয়টা হচ্ছে তোমার দেখো dying rate হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে রেডিয়াস অফ দ্য ফাইবার। তাহলে রেডিয়াস যত কম হবে dying rate তত বেশি হবে, তাই না? এই জিনিসটা সিম্পল জিনিসটা যদি একটু বুঝে নাও তাহলে হয়। যদি তোমার dying rate আর ফাইবারের ডায়ামিটার অথবা রেডিয়াস কম হওয়া মানে ফাইবার মোটা হবে না চিকন হবে? ফাইবার চিকন হবে না, এইটাই তোমার হচ্ছে রেডিয়াস যত কম হবে ফাইবার তত চিকন হবে। তার মানে ফাইনাল ফাইবার, ফাইনাল মানে হচ্ছে সূক্ষ্ম ফাইবার, ফাইনাল মানে সূক্ষ্ম। তো ফাইবার যত সূক্ষ্ম হবে একটা স্পেসিফিক এরিয়া অফ ইয়ার্ডের মধ্যে ফাইবারের সংখ্যা বেশি থাকবে এবং ডাইং রেটও ভালো হবে। আর যদি আমি কাউন্টের কথা চিন্তা করি তাহলে হচ্ছে ডাইং রেট প্রপোর্শনাল টু দ্য ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য রুট ওভার টেক্স। টেক্স হচ্ছে কাউন্ট, করছো না? এটা পড়ে যাবে বোঝা যাবে। The rate of dying is of greater practical importance than dying equilibrium because if commercial dying process is equilibrium. কিছু ক্ষেত্রে আসলে রেট অফ ডাইং এর ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম একটা ইম্পর্টেন্ট বিষয়, তবে সব সময় আসলে আমরা কি ইকুইলিব্রিয়াম স্টেজে যেতে পারি। ডাইং রেটস আর কোয়াইট সেনসিটিভ টু ডিগ্রি অফ এজিটেশন অফ দ্য পাথ। আমি যে কন্টিনিউয়াস একটা কথা বলছিলাম থ্রি ট্রান্সপোর্ট জোনও বলছিলাম, সেখানে কিন্তু একটা কথা বলছিলাম যে ফ্লো পাম্প, পাম্পিং এর সাহায্যে কন্টিনিউয়াসলি সার্কুলেশনে থাকে যাতে ডায়াসপোরিক ফাইবারের কন্ট্যাক্টে আসা সুযোগিত থাকে। আর অ্যাজিটেশনটা হচ্ছে তোমার কি নাড়ানো, কন্টিনিউয়াসলি সলিউশনটাকে নাড়ানো অথবা স্টাইরিং অ্যাজিটেশন। দ্য লিকার রেশিও, ওই যে বললাম কনসেন্ট্রেশন, তুমি ধরো 100 লিটার পানিতে হচ্ছে 10 কেজি কাপড় করবো, পানি দিলে 100 লিটার কিন্তু 60 লিটার 10 লিটার, সেটার উপর ভিত্তি করে হ্যাঁ, তাহলে তোমার সেই পার্সেন্টেজ ইস্যু আছে। তো যেটাই হোক তোমার হচ্ছে কনসেন্ট্রেশনটা একটা ফ্যাক্ট। তুমি এমন করলে যে 100 লিটার পানির জন্য তুমি 100 গ্রাম ডাইস নেবে, তাহলে কি তোমার ডাইসের কনসেন্ট্রেশন খুঁজে পাওয়া যাবে? একটা তোমার ডিজায়ার্ড শেড শেড পার্সেন্টেজ তোমাকে পেতে হলে ওই পরিমাণ তোমার ডাইস নিতে হবে, ওই পরিমাণ পানিও নিতে হবে। তোমার রেসিপি যখন আমরা করাবো দেখবো ক্যালকুলেশন কেমন করতে হয়। তোমার হচ্ছে 100 কেজি কাপড়ের জন্য তুমি বড় যাবে হচ্ছে 800 লিটার পানি নিবা, মানে পুরো সলিউশনটা 800 লিটার হবে। হ্যাঁ, যদি 1:8 কথা হয়। হ্যাঁ, তো এইগুলির একটা স্পেসিফিক কনসেন্ট্রেশন তোমাকে মেনটেন করতে হবে। লেকার রেশিওটা হচ্ছে তোমার ম্যাটেরিয়ালের সাথে লেকার। তুমি ওই যে ডাইং বার্নার নিছো, ডাইং বার্নারের মধ্যে তুমি কাপড় রং করবে তুমি 100 গ্রাম, তুমি যদি ম্যাটেরিয়াল 100 কেজি না, আর লেকার হচ্ছে ওভারঅল সলিউশনটা তোমার করতে হবে যদি 1:7 ম্যাটেরিয়াল টু লেকার, তাহলে তোমার 700 লিটার ওভারঅল 700 লিটার তোমার সলিউশন না হবে। এর বাইরে যদি তুমি 7000 লিটার নাও তাহলে তুমি ডাইসের ম্যাটেরিয়ালের এবং সবগুলো লেকার ঠিক থাকবে, কনসেন্ট্রেশন ঠিক থাকবে। তার মানে কনসেন্ট্রেশন যত কম থাকবে তখন ডাইং রেটটা তত কমে যাবে। আচ্ছা, লেকার রেশিও তোমাদের ওইভাবে মেনটেন করতে হবে। দ্য টাইপ অ্যান্ড কনস্ট্রাকশন অফ দ্য ম্যাটেরিয়াল, এটাও একটা ফ্যাক্ট। কারণ হচ্ছে একটু আগে আমি বললাম যে কোন ধরনের ফাইবার, কোন ধরনের কালার দিয়ে তোমরা ডাইং করবে। আচ্ছা, দ্য ডাইভার টেম্পারেচার অ্যান্ড পিএস, এটা নিয়ে আমি কথা বলছি। দ্য কনসেন্ট্রেশন অফ ডাইং অ্যাসিস্ট্যান্ট, ওই যে সল্টের কথা বলি, সল্ট সোডার কথা বলি, সোডার একটা কাজ করে
অ্যাট্রাকশন অ্যাফিনিটিটা। এটা করো, শেষ করে দেব। বুঝতে পারছো? নেক্সট ক্লাসে আমরা ডিফিউশন মডেল নিয়ে কথা বলবো। ডিফিউশন নিয়ে অনেক কথা বলেছি না, মোটামুটি আমরা অনেক কিছুই বলে ফেলছি, জাস্ট এটা সেই জিনিসগুলো নিয়ে একটু আবার